তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হঠাৎ গ্রাম থেকে সকল নববধূদের কেউ তুলে নিয়ে যাচ্ছে। এরপর তাদের রেপ করে, তাদের খুন করে, তাদের লাশ জঙ্গলের ভিতর ফেলে রাখছে এক সাইকো সিরিয়াল কিলার। কিন্তু কে এই সাইকো সিরিয়াল কিলার? কি এমন রহস্য রয়েছে যার পিছনে সে শুধু নববধূদেরই খুন করছে? আর এই রহস্যটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। এই মুভিতে ভরপুর সাসপেন্স রয়েছে, আর এই মুভি শেষের টুইস্টটি আপনার মাথা ঘুরিয়ে দেবে। মুভিটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের ওডেলা গ্রামের একটি সত্য ঘটনা থেকে নির্মিত। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখি। কাদামাখা অবস্থায় একটি কাটা মাথা হাতে নিয়ে রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটি এই অবস্থায় থানায় যায়। এই দৃশ্য দেখে থানার সবাই আঁতকে উঠে। মেয়েটি সোজা এসআই টেবিলে গিয়ে মাথাটি রাখে। এসআই এটা দেখে শুধু জানতে চায় বাকি বডিটি কোথায়। এরপর গ্রামের একটি পরিত্যক্ত কুয়া থেকে ওই বডিটি তোলা হয়। এই হলো আইপিএস অফিসার অনুদীপ। সে তার ব্যাচের টপার। এসপি হওয়ার আগে এখানে এসেছে 3 মাসের ট্রেনিং এর জন্য। এতক্ষণ আমরা যা দেখলাম তার রহস্য জানতে আমাদের 3 মাস পিছনে যেতে হবে। ভারতের তেলেঙ্গানা শহর। অনুদীপ মাত্র পরীক্ষায় পাশ করেছে, তাই তাকে ট্রেনিং এর জন্য ওডেলা গ্রামে যেতে হবে। এটা সে তার গার্লফ্রেন্ড স্ফূর্তিকে জানাচ্ছে। স্ফূর্তি অবশ্য তার সাথে যেতে চাইছিল, কিন্তু গ্রামটি প্রত্যন্ত হওয়ায় অনুদীপ তাকে বারণ করে। এই ছোট্ট গ্রামটির নামই ওডেলা। এই মেয়েটির নাম মাধবী। গতকালই তার বেঙ্কেটের সাথে বিয়ে হয়েছে। বেঙ্কেট ফটোগ্রাফার সাম্বার সাথে বসে বিয়ের ছবিগুলো দেখছিল। মাধবী বের হতেই দুজনের নজর তার উপরে পড়ে। অন্য সিনে আমরা দেখি এক মেয়ে তার স্বামীকে ঝাড়ু দিয়ে মারছে। মেয়েটির নাম রাধা আর তার স্বামীর নাম তিরুপাথি। আসলে তিরুপাথি মদ খেয়ে রান্নাঘরে প্রস্রাব করেছে, তাই রাধা তাকে ঝাড়ুপিটা করছে। এর মাঝে গ্রামের পঞ্চায়েত প্রধান মায়েন্না আসে। মায়েন্না তিরুপাতিকে বলে, প্রতিদিন মদ খেয়ে বউর হাতে মার খাওয়ার চাইতে মদ খাওয়া ছেড়ে দে। তিরুপাতি বলে, যেদিন কেউ আপনার বিপক্ষে গিয়ে পঞ্চায়েতে নির্বাচন দাঁড়াবে সেদিন আমি মদ খাওয়া ছেড়ে দেব। আসলে মায়েন্না প্রায় 21 বছর ধরে এই গ্রামের পঞ্চায়েত প্রধান। কেউই তার বিপক্ষে দাঁড়ানোর সাহস পায় না। মায়েন্না মূলত শার্ট আয়রন করাতে এসেছে, তার মানে রাধারা ধোপার কাজ করে। রাধা অনেক আত্মমর্যাদাপূর্ণ একটি মেয়ে, তাই সে মায়েন্নার পকেট থেকে পাওয়া টাকার নোটটি মায়েন্নাকে ফেরত দিয়ে দেয়। রাতের বেলা আমরা কয়েকটি ছেলেকে দেখি, তারা বসে মদ খাচ্ছে আর একজন মাধবীর ছবি দেখছে। এর নাম বিবেক। এর সাথে মাধবীর রিলেশন ছিল। মাধবীর বিয়ে হওয়ায় সে আপসেট হয়ে পড়ে। তাই তার বন্ধুরা বলে, প্রেম করলি তুই আর বুক করছে আরেকজন, তোকে কতবারই বলেছিলাম। কিন্তু বিবেক মাধবীকে অনেক ভালোবাসতো এবং তার প্রেম ছিল পবিত্র। তার বন্ধুরা বলে, আজ তাদের ফার্স্ট নাইট, দেখ তারা গিয়ে অনেক মজা করছে। এরপর বিবেক অনেক মদ খায় আর রেগে গিয়ে বলে, আজ আমাকে কিছু করতেই হবে। পরের দিন সকালবেলায় মাধবীর শ্বশুর বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। মাধবী মারা গেছে, কেউ তাকে খুন করে ফসলের খেতে ফেলে রেখেছে। গ্রামের সবাই দৌড়ে সেখানে যায়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে আসে। একটি কালভার্টের নিচের পাইপে মাধবীর লাশ পাওয়া যায়। তাকে প্রথমে রেপ করে খুন করে ফেলেছে। ঘটনাস্থলে শুধু একটি জুতার ছাপ পাওয়া যায়। মাধবীর স্বামী আর শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করলে তার স্বামী বেঙ্কেট বলে, আমি আমার স্ত্রীকে মারিনি, এটা বিবেকেরই কাজ। আমাদের এঙ্গেজমেন্টের পর আমাদেরকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। এরপর বিবেককে থানায় এনে মারধর করা হচ্ছিল। অনুদীপ বলে, ও তো শুধুমাত্র সাসপেক্ট, ও তো আর খুনি নয় যে ওকে এভাবে মারতে হবে। এসআই বলে, দেখুন স্যার, আমাকে শেখাতে আসবেন না, আমি ভালো করেই জানি কিভাবে স্বীকার করাতে হয়। এরপর বিবেককে বিবস্ত্র করা হয়। একজন একটি ডান্ডা এনে সেটাতে তেল মাখতে থাকে। এটা দেখে বিবেক বলে, স্যার এটা দিয়ে আমাকে মারবেন? এসআই বলে, না, এটা তোর ভেতরে ঢুকানো হবে। এরপর যেই কথা সেই কাজ। ব্যথা সহ্য না করতে পেরে বিবেক স্বীকার করে নেয় যে সেই মাধবীকে মেরেছে। অন্যদিকে দেখা যায় রাধা আর তিরুপাতি গ্রামের এক ডাক্তারের কাছে এসেছে। তাদের বিয়ে হয়েছে আজ প্রায় 10 বছর, কিন্তু তাদের কোনো বাচ্চা হয় না। তাদের একটি বাচ্চার খুবই প্রয়োজন। ডাক্তার জানতে চায় তাদের দাম্পত্য জীবন কেমন। রাধা বলে, তিরুপাতি আমার সাথে ঘুমায় না, মদ খেয়ে পড়ে থাকে। এরপর ডাক্তার কিছু ঔষধ দিয়ে বলে, এগুলো সেবন করলেই তিরুপাতির মধ্যে পৌরুষত্ব জেগে উঠবে। এদিকে এসআইরা বিবেককে কোর্টে নিয়ে যাচ্ছিল। তখন বিবেক দৌড়ে অনুদীপের পা ধরে বলে, স্যার, আমি ওই যন্ত্রণা থেকে বাঁচার জন্য মিথ্যে বলেছি, আমি খুন করিনি। এরপর অনুদীপ তার দিকে একটি বোতল ছুঁড়ে মারে। এরপর বলে, ওকে ছেড়ে দিতে, ও নির্দোষ। তখন এসআই রেগে গিয়ে বলে, আপনি বেশি শিক্ষিত হতে পারেন, কিন্তু আমার অভিজ্ঞতা আপনার চাইতে অনেক বেশি। অনুদীপ তখন ফরেন্সিক রিপোর্ট দেখিয়ে বলে, ভিক্টিমের সব আঘাতই ছিল ডান দিকে, আর বিবেক হলো বাহাতি। আর যে জুতার ছাপ পাওয়া গেছে তার সাইজ হলো 10, আর এর সাইজ সর্বোচ্চ 8 হবে। আবার সিমেনের ডিএনএ টেস্ট করে বের হয়েছে যে রেপ করেছে তার বয়স 30-এর কাছাকাছি, আর এর তো সবে 20-22 হবে। এরই মধ্যে খবর আসে আরেকটি মেয়ের খুন হয়েছে, কিন্তু বিবেক তো থানায় ছিল, তাই বিবেককে নির্দোষ করে ছেড়ে দেওয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে জঙ্গলের মধ্যে এক মেয়ের রক্তাক্ত লাশ পড়ে আছে। সেখানে সবাই বলছিল মেয়েটি সবেমাত্র বিয়ে হলো, এখনো মেয়েটির দাগ কি ওঠেনি, আর তার সাথে এমনটা হলো। অনুদীপের এতে একটু সন্দেহ হয়। তার মধ্যে 2টি খুন হয়েছে নববধূর, মানে তাদের প্রথম রাত কাটানোর পরে। তার মানে এগুলো কোনো সাধারণ খুন নয়, এগুলো নিশ্চয়ই সিরিয়াল কিলারের কাজ। কিন্তু এসআই তা মানতে নারাজ। তার মতে এগুলো সাধারণ খুনি। রাতে অনুদীপ যখন স্ফূর্তির সাথে কথা বলছিল তখন কিছু একটা মনে পড়তে অনুদীপ আবার মার্ডার স্পটে আসে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অনুদীপ সেখানে একটি মোবাইলও পায়। মোবাইলটিতে চার্জ ছিল না, তাই সে রাতের বেলায় থানায় গিয়ে মোবাইলটি চার্জ দেয়।
চার্জ হলে মোবাইলটি খুলে মোবাইলটিতে গত রাতের একটি ভিডিও ক্লিপ পায়, কিন্তু সেখানে কোনো মানুষকে দেখা যাচ্ছিল না, শুধু ভয়েস শোনা যাচ্ছিল। সেখানে শোনা যায় এক ব্যক্তি ওই মেয়েটিকে তুলে এনে মারধর করছে। এরপর তার স্বামীর সাথে কাটানো প্রথম রাতের কথা জানতে চায়, তার স্বামী তার সাথে কিভাবে কি করেছে। মেয়েটি ভয়ে দাপে দাপে সবকিছুই বলছে, আর লোকটি ঠিক সেভাবে মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটি বাঁচার জন্য চিৎকার করছে। লোকটি মেয়েটিকে ধর্ষণ করে এরপর খুন করে ফেলে। অনুদীপের কাছে এখন শুধু একটি ক্লুই রয়েছে, তা হলো এই ভিডিওতে থাকা ওই লোকটির বয়স। অন্যদিকে তিরুপাতির ভাই চান্দুকে দেখা যায় তার বন্ধু সাম্বাকে ফোন করে বলছে, এসব ভিডিও কোথায় পাস তুই, আমাকেও পাঠা দেখি। সাম্বা বলে, দেখে ডিলিট করে দিস কিন্তু। তখনই রাধাকে গোসলখানায় যেতে দেখে চান্দু বলে, ফোন রাখ, আমার ভাবি গোসল করতে যাচ্ছে। সাম্বা বলে, এনজয় কর। রাধা গোসল করতে শুরু করলে চান্দু দরজার একটি ছিদ্র দিয়ে রাধার গোসল করা দেখতে থাকে এবং তার মোবাইলে ভিডিও করতে থাকে। তখন এক মহিলা দেখে বলে, এই চান্দু তুই কি করছিস? চান্দু বলে, আমি আমার বউকে দেখছি, তাতে তোমার কি? মহিলা বলে, আগে বিয়ে তো কর, তারপর বউকে দেখিস। মহিলা রাধাকে ডাকতেই চান্দু পালিয়ে যায়। রাধা গোসল করে এসে তিরুপাতিকে বলে, আসল পুরুষ বউর ব্লাউজ খুলতে গিয়ে ছিঁড়ে ফেলে, আর তুমি কাছতে গিয়ে ছিঁড়ে ফেলেছো? তিরুপাতি বলে, দোয়ার সময় খেয়াল করিনি। রাধা একটি সেফটি পিন দিয়ে আটকে দিতে বলে। সেফটি পিন লাগাতে গিয়ে তিরুপাতির হাত কাঁপছিল। রাধা বলে, কি ব্যাপার, রাতে কাঁপাপি করো এখন দিনও? তিরুপাতি বলে, আমি ভয় পাচ্ছি এদিক ওদিক না লেগে যায়। রাধা বলে, বিয়ের পর থেকে তোমার মুছের খোঁচাই কিছু হলো না, এখন সেফটি পিনে কি হবে, লাগাও তো। রাধা মুখ টিপে হাসছিল। তিরুপাতি বউকে বলে, তুমি তো সুন্দর, একটু একটু মেকআপও তো করতে পারো। রাধা বলে, তাহলে তো যারা কাপড় দিতে আসে তারা সবাই সিটি বাজাতে শুরু করবে, তখন ভালো লাগবে। অন্যদিকে পুলিশ ওই বয়েজ গ্রামের সবাইকে শোনাতে থাকে, কেউ তাকে চিনতে পারে কিনা দেখার জন্য। অনেকের কাছে শোনানোর পর তিরুপাতিদের কাছে শোনালে তিরুপাতি বলে, বয়েসটি তার পরিচিত। চান্দুকে ডেকে বলে, এটা সাম্বার বয়েস না? ওই তো এমন বাজে শব্দ সবসময় ব্যবহার করে। চান্দু বলে, আরে না, এর মতো শোনা গেলেই কি ও হবে নাকি? চান্দুর আচরণ সন্দেহজনক হওয়ায় সাম্বাকে থানায় ধরে আনা হয়। এরপর ভয়েস রিকগনাইজেশন সফটওয়্যার দিয়ে তার ভয়েস ম্যাচ করার চেষ্টা করা হয়, কিন্তু তা ম্যাচ হয় না। তখনই সাম্বার হয়ে এক উকিল আসে। সে প্রমাণ দেখায় যে সাম্বা ওই দিন অন্য এক গ্রামে বিয়ের অনুষ্ঠানে ভিডিও করছিল। এরপর এসআই সাম্বাকে ছেড়ে দেয়। আসলে অনুদীপ যেহেতু ট্রেনিং এ আছে, তাই তার এসআই এর কথা মতোই কাজ করতে হবে। আর এসআই চায় না অনুদীপ যেন তার কাজে ইন্টারফেয়ার করে। এসপি এসআই কে ফোন করে বলে দ্রুত কেসগুলো সলভ করতে। এসআই কে চিন্তিত দেখে অনুদীপ বলে, চিন্তা না করে খুনিকে ধরুন। এসআই রেগে বলে, সে কোনো ধরনের ক্লুই রাখে না, তাকে কিভাবে ধরবো আপনিই বলুন। অনুদীপ বলে, এখন টেকনোলজি অনেক এগিয়ে, ডিএনএ টেস্ট করান, তাহলেই তো হয়। এসআই বলে, এর আগে একটি রেপ কেসের জন্য দিয়েছিলাম, 6 মাস লেগেছে টেস্টের রেজাল্টটি আসতে। অনুদীপ বলে, এসপি স্যার ও আরো কিছু বড় পদের লোকের রেফারেন্স নিয়ে হায়দ্রাবাদের ফরেন্সিক ল্যাবে পাঠালে 4 দিনের মধ্যে রিপোর্ট চলে আসবে। এসআই বলে, তাহলে চলুন গ্রামের সবার স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্ট করাই। তখন অনুদীপ বোর্ডে একটি ছক আঁকে। সে গ্রামের মহিলা ও বাচ্চাদের বাদ দিয়ে 25 থেকে 30 বছর বয়সী ও যাদের জুতোর সাইজ 10 সেই সব পুরুষদের আলাদা করে। দেখা যায় মাত্র 20-25 জন পুরুষের ডিএনএ টেস্ট করালেই হবে। এসআই এতে কনভিন্স হয় এবং ওই 25 জনের স্যাম্পল নিয়ে ফরেন্সিকে পাঠানো হয়, কিন্তু টেস্টের রেজাল্ট আসতে আরো 10 দিন সময় লাগবে। এখন শুধু অপেক্ষা, আর এটা খেয়াল রাখতে হবে যেন এই কয় দিনের মাঝে অন্য কোনো ঘটনা না ঘটে। কিন্তু এখানেই ঘটে আরেক বিপত্তি। একদিন মায়ান্না থানায় আসে। মায়ান্নার মেয়ের বিয়ে, তাই থানায় এসেছে সবাইকে নিমন্ত্রণ করতে। বিয়ের কথা শুনে অনুদীপ এসে বলে, দেখুন নতুন বউদের সাথে এমন ঘটনা ঘটছে, আর আমরাও চাই না যে গ্রামে আপাতত কোনো বিয়ে হোক, আপনারাও আপাতত বিয়েটা পিছিয়ে দিন। মায়ান্না বলে, ওই মেয়েরা আলাদা, আমার মেয়ে আলাদা, আমার বাড়ির দিকে তাকানোর সাহস কারোই নেই, বিয়েটা হবেই। কার্ড দিয়ে গেলাম, এখানের খাবার অনেক সুস্বাদু, এসে খেয়ে যাবেন। মায়ান্নাকে দেখা যায় মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছে। বিয়ের দিন সকালে অনুদীপ তাকে ফোন করে বোঝানোর চেষ্টা করে আর বলে বিয়েটা পিছিয়ে দিতে, কিন্তু মায়ান্না তার কথা শুনে না। রাতে তার মেয়ের বিয়ে হয়। গ্রামের সবাই আনন্দ করছিল, পঞ্চায়েত প্রধানের মেয়ের বিয়ে বলে কথা। তিরুপাতিকে দেখা যায় লুকিয়ে মদ খাচ্ছে। রাধা দেখে ফেলায় আবার এসে নাচতে শুরু করে। আজ তাদের প্রথম রাত। রাধা মায়ান্নার মেয়ে প্রিয়াকে সাজিয়ে দিচ্ছিল। অন্যদিকে সাম্বা সবার ছবি তুলছে। সাম্বাকে দেখা যায় ছবি তোলার নামে অন্য অ্যাঙ্গলে ভিডিও বানাচ্ছে। বাহিরে মায়ান্না তাস খেলছিল। পুলিশকে দেখে বলে, আমি তাদের দাওয়াত দিলাম খেয়ে যেতে, আর তারা পাঠিয়েছে সিকিউরিটি গার্ড। কনস্টেবল দয়াকে অনুদীপ ফোন করে জানতে চায় সেখানের অবস্থা। দয়া বলে, বাড়ির বাইরে সব ঠিকই আছে, কিন্তু রুমের ভিতরে কি হচ্ছে তা আমরা জানি না। আসলে তারাও বিরক্ত হয়ে আছে, কারণ অনুদীপ তাদের সারা রাত ডিউটি করতে বলেছে, আর ফাঁকে ফাঁকে তাকে আপডেট দিতে বলে। রাত কেটে যায়। সকাল হতেই অনুদীপ ফোন করে জানতে চায় কি অবস্থা। দয়া প্রিয়াকে দেখে বলে ও সেফ আছে, ওর বান্ধবীকে এগিয়ে দিতে স্টেশনে যাচ্ছে। অনুদীপ প্রিয়ার উপর নজর রাখতে বলে, তাই দয়ারা প্রিয়ার পেছনে যেতে থাকে। তখনই আমরা ওই সাইকোকে ভুট্টা ক্ষেতের ভেতরে দেখতে পাই। প্রিয়া বান্ধবীর সাথে স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। দয়ারা চায়ের দোকানে চা খাচ্ছে। তখনই একটি ট্রেন আসে। ট্রেনটি যাওয়ার পরে দেখা যায় প্রিয়া নেই, প্রিয়ার বান্ধবী পড়ে আছে। দয়ার সাথে সাথে অনুদীপকে ফোন করে জানায়। অন্যদিকে সাইকোটা প্রিয়াকে ভুট্টা খেতে নিয়ে গেছে। প্রিয়া সাইকোকে দেখে চিনে ফেলে বলে, তুই আমার বাবাকে চিনিস না? সাইকো হাসতে হাসতে বলে, কিন্তু তোর বাবা জানে না আমি কে।
এরপর বলে, যদি তোর প্রথম রাতের কথা আমাকে না বলিস তাহলে আমি তোকে কেটে কেটে টুকরো করে মেরে ফেলবো। এদিকে দয়ারাও ক্ষেতর ভিতর তল্লাশি শুরু করে। এদিকে সাইকোটি বারবার প্রথম রাতের কথা জানতে চাইছে। বাধ্য হয়ে প্রিয়া বলে, আমি সব বলছি। এরপর প্রিয়া তাদের প্রথম রাতের কথা বলতে থাকে। তা শুনে সাইকোটিও তেমনি করে প্রিয়াকে দর্শন করতে শুরু করে। প্রিয়ার গলা চেপে তাকে রেপ করছিল। প্রিয়ার মুখ দিয়ে রক্ত চলে আসে আর প্রিয়া মারা যায়। পুলিশকে দেখতে পেয়ে সাইকোটি তাদের উপর পাথর ছুঁড়ে মারে এবং পালানোর চেষ্টা করছিল। ততক্ষণে অনুদীপ সেখানে চলে এসে সাইকোটির উপর গুলি চালাতে শুরু করে। সাইকোটি খেদের মধ্য দিয়ে পালাতে থাকে। অনুদীপ দৌড়াতে দৌড়াতে পড়ে যায়। এরপর একটি পাথর সাইকোটির দিকে মারলে সাইকোটির মুখে গিয়ে লাগে। সাইকোটিও মাটিতে পড়ে যায়। অনুদীপ কাছে গিয়ে দেখে এ আর কেউ নয়, চান্দু। চান্দু বলে, আমি কিছু জানি না স্যার, আমি পাম্প সেট করতে এসেছি। পুলিশ মারতে মারতে চান্দুকে থানায় নিয়ে যায়। গ্রামের সবাই ততক্ষণে জেনে গেছে চান্দু এসব করেছে। থানায় চান্দুকে রামদোলাই দেওয়া হচ্ছে। রাতারা এই খবর জানতে পেরে তিরুপতিকে নিয়ে থানার উদ্দেশ্যে বের হয়। তখন মাধবীর শাশুড়ি এসে বলে, তোর ভাই আমার ছেলের বউকে মেরেছে, তোদের সর্বনাশ হবে। খবর পেয়ে মায়ের থানায় চলে আসে। সে সময় অনুদীপ ছিল না। মায়ের এসআইকে 1 কোটি টাকা দিয়ে বলে থানার সবাই ভাগ করে নিতে আর চান্দুকে তার হাতে তুলে দিতে। কারণ মায়ের চায় সে তার মেয়ের খুনিকে নিজ হাতে শাস্তি দিবে। এসআই চান্দুকে মায়ের হাতে তুলে দেয়। অনুদীপ এসে দেখে চান্দু থানায় নেই। এরপর এসপি কে ফোন করতে গেলে এসআই বলে, স্যার আপনি এখানে শিখতে এসেছেন, আমাদের চাকরি খেতে নয়। অনুদীপ বলে, কি শিখবো আপনাদের কাছ থেকে? ইউরোর ব্যাগ দিয়ে টাকা নেওয়া? আমি পুলিশে যোগ দিয়েছি পেশনে, ঘুষ নেওয়ার জন্য নয়। এসআই বলে, আপনার টাকার প্রয়োজন নাই হতে পারে, কিন্তু আমার আছে। আমি পুলিশে যোগ দিয়েছি পরিবারের জন্য। আমার 3টি মেয়ে রয়েছে, তাদের ভালো পড়াশোনা করাতে হবে, তাদের বিয়ে দিতে হবে। এর জন্য আমার অনেক টাকা লাগবে। আমি চাই প্রতিদিন ডাকাতি ও মার্ডারের কেস আসুক, যাতে আমার ভালো ইনকাম হয়। অনুদীপ বলে, তাহলে ইউনিফর্ম খুলে ভিক্ষা করো গিয়ে। এসআই তখন তার বাগে টাকা নিয়ে বলে, এসপি কে ফোন করে আমার বাসায় একটি বিষের বোতল পাঠিয়ে দিবেন। আর হ্যাঁ, বাসায় অনেক লোক রয়েছে, তাই বড় বোতল পাঠাবেন। এরপর রাধা আর তিরুপতি থানায় এসে অনুদীপকে বলে, চান্দু এমনটা করতেই পারে না, সে পাম্প সেট করতে খেতে গিয়েছিল, তাদের হয়তো কোথাও ভুল হয়েছে। অনুদীপ বলে, আমি জানি তোমরা ভালো মানুষ, কিন্তু আমার আর কিছু করার নেই। চান্দুকে মায়ের নিয়ে গেছে। অন্যদিকে মায়ের দেখা যায় চান্দুকে টর্চার করছে। সে যেখানে যেখানে মেয়েকে অলংকার পরিয়েছিল, চান্দুরি সেখানে সেখানে ছুরি দিয়ে আঘাত করছে। রাধা আর তিরুপতি মায়ের কাছে যায়। রাধা মায়ের পায়ে পড়ে বলে, সে দোষ করলে তাকে জেলে দিতে, কিন্তু ওকে মারবেন না। মায়ের বলে, আমার একমাত্র মেয়েকে মেরেছে সে, আমাকে ওকে দাফন করতে হয়েছে, তাই আমিও চান্দুকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। উপায় না পেয়ে রাধা আর তিরুপতি গ্রামের বড় বড় সবার কাছে যায় আর অনুরোধ করে মায়ের বোঝাতে, কিন্তু কেউ তাদের সাহায্য করতে রাজি হয় না। এরপর তারা উকিলের কাছে যায়। উকিল তাদেরকে 1 লক্ষ টাকা দিতে বলে, কিন্তু এত টাকা তারা কোথায় পাবে? পরবর্তী দিন অনুদীপ মায়ের ফোন করে বলে, গ্রামে আরেকটি মেয়ের খুন হয়েছে, চান্দু খুনি নয়, আমাদের ভুল হয়েছে, ওকে ছেড়ে দিন। মূলত চান্দু ওই দিন পাম্প সেট করতে গিয়েছিল, সে ভুল সময় ভুল জায়গায় ফেসে গিয়েছিল। মায়ের চান্দুর চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে আসে এবং রাধা ও তিরুপতির কাছে পুলিশের ভুলের জন্য ক্ষমা চায়। রাতে স্ফূর্তি অনুদীপকে ফোন করে বলে কেন সে তার ফোন ধরছে না। অনুদীপ তাকে এখানের সিচুয়েশনের কথা খুলে বলে। স্ফূর্তি অনুদীপের স্ট্রেসের কথা বুঝতে পারে এবং কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলে, ওই কিলার তো শুধু নববধূদেরই খুন করে, তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি, এরপর সে আমাদের কাছে আসলে তুমি ওকে ধরে ফেলবে। অনুদীপ এসবের মাঝে স্ফূর্তিকে জড়াতে চাইছিল না, কিন্তু স্ফূর্তি অনুদীপকে সাহায্য করতে চায়, তার জন্য সে যে কোনো রিস্ক নিতে প্রস্তুত। প্রথমে রাজি না হলেও স্ফূর্তির জোড়াজুড়িতে অনুদীপ রাজি হয়ে যায়। পরবর্তী দিন অনুদীপ একটি ভিডিও বানিয়ে টিভিতে প্রকাশ করে দেয়, যেখানে সে বলে, আমি আগামী সপ্তাহে চলে যাব। এখানে 4টি নববধূর খুন হয়েছে, 4টি বিয়েই হয়েছিল। ওই কিলারকে এখন আমি চ্যালেঞ্জ করছি, 5ম বিয়েটা আমি করব। আমি জানি তুমি আমাকে শুনছো, দেখি তোমার কত সাহস, পারলে এসো। কথা মতো পরবর্তী দিন গ্রামের মন্দিরে অনুদীপ স্ফূর্তিকে বিয়ে করে। সাম্বাকে দেখা যায় ছবি তুলছে। সাম্বা চান্দুকে ফোন করে বলে, পুলিশের বউটা যা দেখতে রে। চান্দু বলে, বাদ দে এসব, কিন্তু চান্দুর চেহারা অন্য কিছু বলছে। বিয়ের পর অনুদীপরা কোয়ার্টারে আসে, সবাই বাড়ি সাজাচ্ছিল। দরজায় একটি কাগজে দেখা যায় কিলার অনুদীপকে চ্যালেঞ্জ করেছে। রাধা চিন্তা করছিল, বলে এখন যদি কিছু হয়ে যায়। তিরুপতি বলে, ওদের বিষয় একরকম, স্যারের বিষয় একরকম, স্যারের কি কিছু করতে পারবে? অনুদীপ তিরুপতিকে কিছু টাকা দিয়ে বলে সবার জন্য বিরিয়ানির ব্যবস্থা করতে। রাতে তিরুপতিকে দেখা যায় টাকা বাঁচিয়ে ব্র্যান্ডের বোতল এনেছে। সাম্বা আর চান্দুকে নিয়ে তা খাচ্ছে, আর রাধা পাশ থেকে চেঁচাচ্ছে। সাম্বা বলে, আইপিএস এর ওয়াইফ হেব্বি দেখতে। তিরুপতি বলে, রোদে বের না হলে তো এমনই হবে। সাম্বা বলে, এতক্ষণে নিশ্চয়ই মস্তি করছে। তিরুপতি সাম্বাকে বলে, আগে বিয়ে কর, তারপর তুইও মস্তি করবি। সাম্বা বলে, তাদের থেকে তো ওই কিলারই বেশি মজা করছে। সাম্বা চান্দুর চোখে মুখে রাগ দেখে বলে, তুই নির্দোষ বলেই তো ওরা তাকে ছেড়েছে, এভাবে তা খেয়েছিস কেন? কিন্তু চান্দু বলে, আমি কাউকেই ছাড়বো না, প্রতিটি মারের শোধ আমি নিব। অন্যদিকে অনুদীপ স্ফূর্তিকে নিয়ে তাদের প্রথম রাতের ভালোবাসার কথা বলছিল। রাধাকে দেখা যায় ঘরে শুয়ে আছে, ইঁদুরের শব্দে তার ঘুম ভেঙে যায়। উঠে পানি কাটছিল, তখনই উপর থেকে একটি ট্রাঙ্ক পড়ে যায়। রাধা খুলে দেখে সেখানে মেয়েদের আন্ডারগার্মেন্টস রাখা, সাথে স্বর্ণের রিং ও নূপুর। কিন্তু এগুলো কাদের, কোথা থেকে এলো? রাধার আর বুঝতে বাকি রইল না।
সে অলংকারগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তিরুপতি জানতে চায় সে কোথায় যাচ্ছে। টয়লেটের কথা বলে রাধা বেরিয়ে পড়ে। রাধা মায়ান্নার বাসায় যায়, তাকে একটি রিং দেখিয়ে বলে এটা কি তার মেয়ে প্রিয়ার নাকি। মায়ান্না বলে এটা প্রিয়ারই। রাধা সেখান থেকে দৌড়ে মাধবীর শ্বশুর বাড়ি আসে। তাদেরকেও একটি রিং দেখিয়ে বলে এটা কি মাধবীর নাকি। তারাও জানায় যে এটা মাধবীর রিং। সবার থেকে কনফার্ম করে রাধা বাড়ি ফিরে দেখে চান্দু আর তিরুপতি নেই। তারা কোথায় গেছে কেউই জানে না। রাধা চিন্তায় পড়ে যায় এবং বেরিয়ে পড়ে। রাধা একটানা অনুদীপকে ফোন করে যাচ্ছে। এদিকে প্রথম রাত বলে কথা, অনুদীপও মোবাইল সাইলেন্ট করে রেখেছে। দেখতে দেখতে ভোর হয়ে যায়। রাধা তখনও ফোন করে যাচ্ছে। এদিকে অনুদীপকে দেখা যায় বাইরে এসে বসে পত্রিকা পড়ছে। এর মাঝে তিরুপতি এসে কাজ করতে শুরু করে। অনুদীপ তিরুপতিকে বলে কাপড়গুলো সব ওয়াশ করতে নিয়ে যেতে। কিছুক্ষণ পর তিরুপতি কাপড়ের এক গাঁটটি নিয়ে বের হয়। তিরুপতি বলে অনেক কাপড়, আমি কাল এসে দিয়ে যাব। এরপর তিরুপতি বেরিয়ে পড়ে। অনুদীপ মোবাইল চেক করে দেখে রাধা তাকে ফোন করেই চলেছে। রাধা জানতে চায় ম্যাডাম কোথায়, তাড়াতাড়ি চেক করুন। অনুদীপ ভিতরে গিয়ে দেখে কোথাও স্ফূর্তি নেই। রাধা বলে কিলার আর কেউ নয় স্যার, আমার স্বামী তিরুপতি। তিরুপতিকে দেখা যায় সাইকেল নিয়ে অনেক দূরে চলে গেছে। কাপড়ের গাঁটটি করে সে স্ফূর্তিকে এনেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় তিরুপতি কাপড় আনতে গিয়ে স্ফূর্তির কাছে গিয়ে তার গায়ে হাত দিচ্ছে। স্ফূর্তি প্রথমে ভেবেছিল অনুদীপ। এরপর যখনই সে তিরুপতিকে দেখতে পায় তখনই তিরুপতি তাকে সেন্সলেস করে ফেলে। আগের খুনগুলো তিরুপতিই করেছিল। ওই দিন সে এই ভুট্টা ক্ষেত থেকে পালিয়ে যায় আর চান্দু ভুল সময় ভুল জায়গায় ফেসে যায়। এরপর অনুদীপ ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে রাধা বাড়ি ফিরে আসে। এরপর তার কুকুরকে তিরুপতির কাপড়গুলো শুকায় এবং কুকুরটিকে ছেড়ে দেয়। কুকুরটির পেছনে রাধা যেতে থাকে। কুকুরটি তাকে একটি পরিত্যক্ত কুয়োর কাছে নিয়ে আসে। রাধা তখন তিরুপতি তিরুপতি বলে ডাকে, কিন্তু তার কোনো সারা শব্দই নেই। কিন্তু কুকুরটি তখনও কুয়োর ওখানে শব্দ করে যাচ্ছে। এরপর রাধা ভালো করে চেক করে দেখে সিঁড়ির নিচে তিরুপতি স্ফূর্তিকে রেপ করার চেষ্টা করছে। রাধা তিরুপতির কাছে অনুরোধ করে স্ফূর্তিকে ছেড়ে দিতে। এরপর জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। তিরুপতি উপরে এসে বলে চিৎকার করিস না। রাধা বলে কেন এ পাপ করছো তুমি? কেন তুমি এইভাবে মেয়েদেরকে মারছো? আমি কাকে দেখছি? এটা কি তুমি? কেন এমন হয়ে গেছো তুমি? তিরুপতি বলে তোর জন্য। রাজা জানতে চায় আমি কি করেছি। তিরুপতি বলে তুই আমাকে কাপুরুষ বানিয়েছিলি। এখানেই আমাদের দেখানো ওই মূল কারণ। তাদের বিয়ের রাতে তিরুপতি অনেক খুশি ছিল রাধাকে বিয়ে করে, কারণ রাধার বাবা 3 মাস আগে মারা যাওয়ায় তাদের বিয়েটি হয়েছিল। রাধা একজন ইন্টারমিডিয়েট পাশ করা শিক্ষিত মেয়ে, কিন্তু অন্যদিকে তিরুপতি শুধু 3 পাশ করা। রাধা এই বিয়েতে খুশি ছিল না। বিয়েটা ছিল তার জন্য তার স্বপ্নের জীবনের বলিদান। এরপর তিরুপতি রাধার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। তার শরীর থেকে গন্ধ আসছিল। রাধা বলে গোসল করার সময় সাবান ব্যবহার করো না। এতে তিরুপতি নার্ভাস হয়ে যায়। সে রাধাকে আদর করার চেষ্টা করে। রাধা বলে আশা করি গ্রামের সবাই তোমার ব্যাপারে যা বলে তা মিথ্যে। তিরুপতি জানতে চায় কি বলে তারা। রাধা বলে তুমি নাকি সকল মেয়েকে বোনের মতো করে দেখো, তোমার মধ্যে পুরুষত্ব নেই। তিরুপতি বলে এমন নয়, এগুলো সবই মিথ্যা। তিরুপতি এতে আরো অনেক নার্ভাস হয়ে যায়। সে ঠিক মতো ইন্টিমেট হতে পারছিল না, তাই সে থেমে যায় এবং রাধাকে বলে আমরা কাল আবার চেষ্টা করব। রাধা ব্যাপারটা বুঝতে পেরে মুখ ঘুরিয়ে নেয়। তিরুপতি বলে শুধু ওই রাত নয়, 10 বছর যাবৎ আমি তোর অপমান সহ্য করে আসছি। এরপর একজন পুরুষ কি করবে? আমি দুর্বল বলে তুই সবসময় আমাকে অপমান করেছিস। মায়ান্নার মেয়ের বিয়ের বাসর সাজানোর সময় আমি বলেছিলাম এমন একটি খাট পেলে আমিও খাট ভাঙবো। তখন রাধা বলেছিল খাট ভাঙতে লাফালাফি নয়, স্টেমিনা লাগে। তুই সবসময় আমাকে অপমান করে এসেছিস। আজ আমার এই অবস্থার জন্য তুই দেই, তোর কথা দায়ী। রাধা বলে আমি অন্যায় কি বলেছি? তিরুপতি বলে একজন স্বামীকে পুরুষ বা জানোয়ার বানানো সবকিছু নারীর ইচ্ছার উপর নির্ভর করে। আমি কিভাবে পুরুষ হতাম? ওই সকল ওষুধ খেয়ে যা তুই ওই ডাক্তারের কাছ থেকে এনে দিয়েছিলি। আমি পুরুষ হয়েছি শুধু একটি মেয়ের জন্য। মাধবীর বিয়ের রাতে ভোর 4টায় আমি উঠে তাদের আওয়াজ শুনতে পাই। জানালা দিয়ে উকি মেরে দেখি তারা ইন্টিমেট হচ্ছে। ওই দিনই আমি বুঝতে পারি আমিও একজন পুরুষ। আমি ওকে তুলে নিয়ে আসি, এরপর নিজেকে টেস্ট করি। আমি সফলও হই। ও যাতে কাউকে কিছু বলতে না পারে তাই আমি ওকে খুন করি। এরপর আমি আরো আগ্রাসী হয়ে উঠি। আমার আরো আকাঙ্ক্ষা বেড়ে যেতে থাকে। আমি আমার আনন্দ এখানেই শেষ করতে চাইছিলাম না, তাই আমি আরো খুন করতে শুরু করি। আসলে তিরুপতি মেয়েদের মুখ থেকে তাদের প্রথম রাতের কথা শুনে সেই মতো রেপ করে এরপর খুন করে স্যাটিসফ্যাকশন পেত। সব শোনার পর রাধা তিরুপতির কাছে অনুরোধ করে সে যেন স্ফূর্তিকে ছেড়ে দেয়, কিন্তু তিরুপতি ছাড়বে না। সে স্ফূর্তিকে রেপ করবে এবং তাকে খুন করবে। রাধা তিরুপতির পায়ে পড়ে। এক পর্যায়ে তিরুপতি রাধার মাথায় আঘাত করে। রাধা কাদার মাঝে পড়ে যায়। এরপর তিরুপতি স্ফূর্তিকে রেপ করতে চলে যায়। রাধার তখন ওই মেয়েদের কথা মনে পড়ে। পাশে পড়ে থাকা একটি কুদাল নিয়ে কুয়োর মধ্যে লাফ দেয় এবং এক কূপে তিরুপতির মাথা কেটে আলাদা করে দেয়। এরপর নিজের কাপড় খুলে স্ফূর্তির গায়ে জড়িয়ে দেয়। রাধা তিরুপতির কাটা মাথা নিয়ে হেঁটে হেঁটে থানায় গিয়ে সারেন্ডার করে, যা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। তিরুপতির সাথে যা হয়েছিল তা মেডিকেলের ভাষায় ইনফেরিয়র ইম্পোটেন্সি সিনড্রোম। রাধার কথায় তিরুপতি কষ্ট পেয়েছিল, আর সেই আঘাতেই তিরুপতি এমন হয়ে যায়। 1 সপ্তাহ হয়ে গেছে, কেসগুলো সলভ, তাই অনুদীপ স্ফূর্তিকে নিয়ে চলে যাচ্ছে এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে তা একটি কমেন্ট করে জানাবে।
যদি ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে একটি লাইক দিয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।